গুড মর্নিং স্টুডেন্টস। আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট উইন্ড ওড টু দ্য ওয়েস্ট উইন্ড যে কবিতাটি রয়েছে রিটেন বাই পিবি শেলি, আজকে আমরা এই ভিডিওতে সেই কবিতাটির তৃতীয় স্টাঞ্জা থেকে বাকি যেটুকু আমাদের এই কবিতাটা থেকে বাকি রয়েছে সেই স্টাঞ্জাগুলো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তো দেখো, ইতিমধ্যে আমরা ক্যান্টো 1 ক্যান্টো 2 ডিসকাস করে ফেলেছি। তোমরা যারা আমার সেই ভিডিওটি দেখোনি তারা আগে সেই ভিডিওটি দেখে নাও, যাতে তোমরা এই পড়াটি ভালো করে বুঝতে পারো। তো দেখো, ক্যান্টো 1 এবং ক্যান্টো 2 তে আমরা দেখেছি কিভাবে পশ্চিমী বাতাস বা ওয়েস্ট উইন্ড তার প্রভাব এই পৃথিবীর উপর দিয়ে থাকে। ক্যান্টো 1 এ আমরা দেখেছি পশ্চিমী বাতাস তার প্রভাব গাছেদের উপর কিভাবে দিয়ে থাকে, এবং ক্যান্টো 2 তে আমরা দেখেছি যে পশ্চিমী বাতাস তার প্রভাব কিভাবে আকাশের উপর ফেলে থাকে। এবার ক্যান্টো 3 তে আমরা দেখব যে পশ্চিমী বাতাস তার প্রভাব কিভাবে জলরাশির উপর অর্থাৎ জলভাগের উপর পশ্চিমী বাতাসের প্রভাব এই স্টাঞ্জা বা এই ক্যান্টোতে আমরা দেখব। ঠিক আছে, তো তোমরা খাতায় লিখে রাখো, ক্যান্টো 3 তে পশ্চিমী বাতাসের প্রভাব আমরা জলভাগের উপর দেখতে চলেছি। দেখো, কবি বলছেন, thou who didst waken from his summer dreams the blue Mediterranean where he lay lulled by the coil of his crystalline stream। তো কবি বলছেন, হে পশ্চিমী বাতাস, তুমি তুমি নীল ভূমধ্য সাগরকে তার গ্রীষ্মকালীন ঘুম থেকে ওঠাও। দেখো কবি কি বলেছেন, দাও, তুমি হচ্ছ সেই জন হু ডিডেস্ট ওয়েকেন, যে জাগিয়ে তোলে ফ্রম হিজ সামার ড্রিমস, গ্রীষ্মকালীন ঘুমের থেকে। কাকে জাগিয়ে তোলে? দ্য ব্লু মেডিটেরিয়ান, নীল রঙের ভূমধ্য সাগরকে তুমি জাগিয়ে দাও। তো দেখবে, সামার টাইম বা গ্রীষ্মকালের সময় ভূমধ্য সাগর একেবারে শান্ত নিরিবিলি থাকে, খুব সুন্দর শান্ত জলরাশি সেই সময় একেবারে শান্ত থাকে, অর্থাৎ কোন রকমের ঢেউ, কোন রকমের উচ্ছ্বাস তুমি দেখতে পাবে না। ভূমধ্য সাগর গ্রীষ্মকালের সময় একেবারে শান্ত নিরিবিলি থাকে। কিন্তু যেই পশ্চিমী বাতাস বইতে শুরু করে তখন মনে হয় যেন পশ্চিমী বাতাস এই ভূমধ্য সাগরের জলরাশিকে কাঁপিয়ে দিয়ে চলে যায়, যেন ভূমধ্য সাগর গ্রীষ্মকালে ঘুমোচ্ছিল, আর যেই পশ্চিমী বাতাস এসেছে পশ্চিমী বাতাস যেন ভূমধ্য সাগরের সেই গ্রীষ্মকালীন ঘুমকে ভেঙে দিয়ে যায়। তারপর দেখো কি বলছে, হোয়ার হি লে, যেখানে সে শুয়ে থাকে ভূমধ্য সাগর যেন ঘুমিয়ে পড়েছে। কোথায়? ওই নিজের শান্ত জলরাশিতে। লাল, এল ইউ ডাবল এল, লাল শব্দের অর্থ হচ্ছে এখানে ঘুম পাড়ানি গানকে বলা হয় লাল। ঠিক আছে, বাই দ্য কয়েল অফ হিজ ক্রিস্টালিন স্ট্রিম, ক্রিস্টালিন শব্দের অর্থ হচ্ছে একেবারে পরিষ্কার স্বচ্ছ, স্ট্রিম মানে হচ্ছে জলধারা। যেহেতু গ্রীষ্মকালের সময় ভূমধ্য সাগরের জলধারা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাওয়া যায়, কারণ এই সময়টাতে শান্ত থাকে পরিবেশ, শান্ত পরিবেশ থাকার কারণে জলরাশি একেবারে পরিষ্কার থাকে। তো কবির ভাষায় এই ভূমধ্য সাগরের পরিষ্কার জলরাশি যেন ভূমধ্য সাগরকে ঘুম পাড়িয়ে দেয়। তারপর দেখো, বিসাইড এ পিউমিস আইল ইন বায়েস বে, এবং এই জিনিসটা কিভাবে হয়? দেখো কবি বলছেন যে এই যে ভূমধ্য সাগরটা গ্রীষ্মকালে একেবারে যেন নিদ্রিত অবস্থায় শান্ত পরিবেশে ঘুমিয়ে থাকে, এবং এটা কেমন জায়গায় থাকে? এটা এই ভূমধ্য সাগরটা রয়েছে কোন জিনিসের পাশে? দেখো, পিউমিস আইল, পিউমিস আইল শব্দের অর্থ হচ্ছে লাভা দিয়ে তৈরি আগ্নেয়গিরিকে বলা হয় পিউমিস। তো একটা উপসাগরের কথা এখানে আমাদেরকে বলেছেন পিবি শেলি, উপসাগরটার নাম হচ্ছে বায়ে। তো এই বায়ে উপসাগরের কাছে একটা আগ্নেয়গিরি রয়েছে। আগেকার দিনে কি হতো, এইখানে রোমানরা, প্রাচীনকালে রোমানরা এখানে হলিডে করার জন্য এই আইল্যান্ডে আসতো। তো এই পিউমিস আইলের কাছেই রয়েছে ভূমধ্য সাগর, আজ যেন ঘুমিয়ে রয়েছে এই গ্রীষ্মকালীন শান্ত পরিবেশে। আর কি, and saw in sleep old places and towers quivering within the waves intenser day,
আর এই যে ভূমধ্য সাগর ঘুমিয়ে রয়েছে, তো ঘুমিয়ে পড়লে মানুষ কি হয়, ঘুমিয়ে পড়লে মানুষ স্বপ্নে চলে যায়। তো কবির ভাষায় এই ভূমধ্য সাগরও যেন ঘুমিয়ে পড়েছে এবং তার স্বপ্নে সে যেন দেখতে পাচ্ছে বিভিন্ন রকমের প্রাসাদকে, বিভিন্ন উঁচু উঁচু অট্টালিকার গম্বুজ, সেগুলোকে দেখতে পাচ্ছে। তো এইখানে অ্যাকচুয়ালি মিনিংটা হচ্ছে এটাই যে আগেকার দিনে, ঠিক আছে, অনেক কাল আগে, অ্যানসিয়েন্ট বা প্রাচীন সময়ে আমরা জানতে পারি যে ভূমধ্য সাগরের তলায় অনেক প্রাচীন শহর কিন্তু তলিয়ে গেছিল। ঠিক আছে, ভূমধ্য সাগরের তলায় অনেক প্রাচীন শহর প্রাচীন কালে তলিয়ে গিয়েছিল। তো ভূমধ্য সাগর যেন ঘুমের মধ্যে সেই সমস্ত অট্টালিকা, সেই সমস্ত যে পুরনো প্রাসাদগুলি রয়েছে সেগুলো যেন তার স্বপ্নে আসছে। কুইভারিং অর্থাৎ কুইভারিং শব্দের অর্থ এখানে কাঁপিয়ে দিয়ে যাওয়া। উইদিন দ্য ওয়েভস ইন্টেন্সার ডে, অর্থাৎ দেখো ইন্টেন্সার ডে মানে হচ্ছে এখানে দেখবে যখন জলরাশির যে সারফেসটা থাকে আমাদের ভূমধ্য সাগরের, তো দেখবে উপরের যে অংশটা থাকে জলরাশির যে উপরের সারফেস, এটা কিন্তু একটু উষ্ণ হয়। কারণ গ্রীষ্মকাল, তো গ্রীষ্মকালের সূর্যের রোদ ডাইরেক্ট কিন্তু উপরের জলরাশির উপর পড়ে, তাই তুলনামূলকভাবে উপরের জলরাশি অনেকটা উষ্ণ থাকে। তো এখানে কবি বলতে চাইছেন যে যখন গ্রীষ্মকালের সময় ভূমধ্যসাগর ঘুমিয়ে পড়ে, তখন সেই উপরের যে উষ্ণ জলরাশি থাকে, উপরের যে উষ্ণ মানে জলের যে সারফেস থাকে, সেটা কিন্তু কি করে একটু হালকা হালকা কাঁপিয়ে দিয়ে যায় পশ্চিমী বাতাস এলে। তো এই হচ্ছে মানে। তো দেখো আরেকবার অংশটা আমরা একবার পড়ে নেব। বিসাইড এ পিউমিস আইল ইন বায়েজ বে and saw in sleep old places and towers quivering within the waves intenser day। তাহলে কবি বলছেন, হে পশ্চিমী বাতাস, তুমি নীল ভূমধ্য সাগরকে তার গ্রীষ্মকালীন ঘুম থেকে ওঠাও। কারণ গ্রীষ্মকালে সমুদ্র নিস্তব্ধ নিঝুম থাকে, কোনো রকমের ঝড়ঝাপটা বা ডিস্টারবেন্স হয় না, মনে হয় সমুদ্র ঘুমিয়ে গেছে, কেমন যেন স্বপ্ন দেখছে মনে হয়। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। গ্রীষ্মকালে মনে হয় যেন ভূমধ্য সাগর শুয়ে রয়েছে, মনে হয় যেন শান্ত চুপচাপ পরিষ্কার জলরাশি তাকে ঘুম পাড়ানি গান শুনিয়ে দিচ্ছে। ঠিক আছে, আর সেই ভূমধ্য সাগরের অবস্থান রয়েছে কোথায়, বায়ে উপসাগরের লাভা দিয়ে তৈরি পিউমিস দ্বীপপুঞ্জের পাশে রয়েছে, যা একসময় প্রাচীন রোমানদের একটা হলিডে স্পট ছিল। ভূমধ্য সাগর তার স্বপ্নে কি দেখতে পায়, দেখো, and saw in sleep old places and towers quivering within the waves intenser day। ভূমধ্য সাগর তার স্বপ্নে দেখে পুরনো সব প্রাসাদ, গম্বুজ ইত্যাদি, যা ঢেউয়ের উপর উষ্ণ জলে, যেহেতু সূর্যের তাপে গরম হয়ে গেছে, তো সেই ঢেউয়ের উপরের উষ্ণ জলে মনে হচ্ছে যেন কেঁপে কেঁপে যাচ্ছে। কোনগুলো, সেই ভূমধ্য সাগরের নিচে তলিয়ে যাওয়া পুরনো প্রাসাদের গম্বুজগুলো ঢেউয়ের উপরের উষ্ণ জলে মনে হচ্ছে যেন কেঁপে কেঁপে যাচ্ছে। ঠিক আছে, তারপর দেখো কবি কি বলছেন, কবি বলছেন, all overgrown with azure moss and flowers so sweet the sands faints picturing them। তাহলে খুব সুন্দর একটা দৃশ্য কবি ব্যাখ্যা করেছেন এখানে। জলের নিচের তলে, ঠিক আছে, আমাদের ভূমধ্য সাগরের নিচে বা জলরাশির ভিতরে পশ্চিমী বাতাসের প্রভাব এবার আমরা লক্ষ্য করব। সেই প্রাচীন ডুবে যাওয়া প্রাসাদ বা গম্বুজগুলি আসমানি রঙের শৈবাল এবং ফুলে ভর্তি। যেহেতু অনেক কাল আগে সেই প্রাসাদগুলো জলের নিচে ডুবে গেছে, তাই তাদের গায়ে আজ আসমানি কালারের শৈবাল এবং ফুলে ভর্তি হয়ে গেছে, যে আর সেটা দেখতে এত সুন্দর লাগছে যে সেই দৃশ্যটা কল্পনাও করা যায় না। দেখো, অল ওভার গ্রোন উইথ অ্যাজিওর মস, অ্যাজিওর শব্দের অর্থ হচ্ছে নীল বা আকাশী, মস মস মানে জানোই তোমরা, ঠিক আছে, আর ফ্লাওয়ার্স অর্থাৎ ফুল, সো সুইট সেগুলো দেখতে অত্যন্ত মিষ্টি, দ্য স্যান্ডস ফ্যান্স পিকচারিং দ্যাম, এমনকি তুমি যদি কল্পনাও করতে যাও যে দৃশ্যটা কত সুন্দর, তো তুমি কল্পনাতেও সেই দৃশ্য বোধগম্য তোমার হবে না, অর্থাৎ তুমি কল্পনাও করতে পারবে না এত সুন্দর দৃশ্য। ঠিক আছে, দাও ফর হুজ পাথ দ্য আটলান্টিক্স লেভেল পাওয়ার্স ক্লিভ দেমসেলফ ইনটু চ্যাজম। এবার কবি বলছেন
আমাদের পশ্চিমী বাতাসের প্রভাব কিসের উপর? আটলান্টিক মহাসাগরের উপর। তো একটু আগেই তিনি ভূমধ্য সাগরের উপর প্রভাবটা বললেন আমাদেরকে। আমরা দেখলাম যে কিভাবে পশ্চিমী বাতাস গ্রীষ্মকালে ঘুমিয়ে থাকা ভূমধ্য সাগরকে একেবারে জাগিয়ে দেয়, ঠিক আছে। আর এবার দেখতে পাচ্ছি যে আটলান্টিক মহাসাগরের উপর তার প্রভাবটা কি রকম, ঠিক আছে। এবার কবি সমুদ্র এবং সাগরের উপর পশ্চিমা বাতাসের প্রভাব কথা জানায়। কবি কি বলছেন? হে পশ্চিমী বাতাস, তোমার রাস্তায় আসা আটলান্টিক মহাসাগরের সমতল স্বচ্ছ পৃষ্ঠতলকে তুমি গভীর খাদে বিদীর্ণ করে বিভক্ত করে দিয়ে যাও। দেখো কবি কি বলছেন? দাও হে পশ্চিমে বাতাস, হুজ পাথ দ্য আটলান্টিক লেভেল পাওয়ার্স। আটলান্টিক লেভেল পাওয়ার শব্দের অর্থ হচ্ছে দ্য স্মুথ সারফেস অফ আটলান্টিক ওশিয়ান। আটলান্টিক মহাসাগরের যে মসৃণ সমতল, সেটাকে কি করে? যখন পশ্চিমী বাতাস খুব জোরে বয়ে চলে যায়, তখন সেই আটলান্টিক মহাসাগরের সমুদ্রের তলকে কি করে দুভাগে ভাগ করে দিয়ে যায়। দেখো ক্লিভ, CLEAVE, ক্লিভ শব্দের অর্থ হচ্ছে বিভাজিত করা। দেমসেল মানে সেগুলোকে কিসের বিভাজিত করে? ইনটু চ্যাজম, CHASM, চ্যাজম শব্দের অর্থ হচ্ছে গভীর খাদ। while far below the sea blooms and the oozy woods which were the sapless foliage of the ocean। আর কি হয়? এটা তো উপরের দিকে হলো। উপরের দিকে যখন আটলান্টিক মহাসাগরে পার হয়ে যায় পশ্চিমী বাতাস, তখন পশ্চিমী বাতাস কি করে? আটলান্টিক মহাসাগরের সমতল স্বচ্ছ পৃষ্ঠতলকে গভীর খাদে বিদীর্ণ করে বা বিভক্ত করে দিয়ে যায়। আর তার নিচে কি হয়? তার নিচে দেখো while far below, খুব নিচে, the sea blooms, sea bloom শব্দের অর্থ কি? সমুদ্রের বিভিন্ন ফুল, ঠিক আছে। তাদেরকে এখানে কবি সি ব্লুম বলেছে, অর্থাৎ সমুদ্রের তলায় যে ফুল ফোটে সেগুলোকে সি ব্লুম বলছে। আর কি? ওজি উডস, ওজি উড বলতে এখানে সমুদ্রের তলার কাদামাখা গাছপালাগুলোকে বলছে, যাদের মধ্যে কোনো রকমের কি থাকে না, যাদের মধ্যে কোনো রকমের ময়েশ্চার বা কোনো রকমের আর্দ্রতা থাকে না, তাদেরকে কবি বলেছেন ওজি উডস, ঠিক আছে। কাদা ভরা সমুদ্র তলদেশের বনকে কবি বলেছেন ওজি উডস উইচ ওয়্যার, যারা পড়ে রয়েছে, যাদেরকে ঢাকা রয়েছে কিসে? দ্য স্যাপলেস ফলিয়েজ, স্যাপলেস শব্দের অর্থ হচ্ছে নিরস, ঠিক আছে। আমরা স্থলভাগের উপরে যে সমস্ত গাছপালা দেখি তাদের পাতাগুলো রসালো হয়, কারণ যেহেতু তারা মাটির উপরে আছে, তারা সব রকমের খাবার তৈরি হয় গাছের পাতাতেই, তাই সেই মাটির উপরের গাছগুলোর পাতা অনেক রসালো হয়। কিন্তু মাটির নিচে তলায় যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোর মধ্যে পাতাদের কোন রকমের ময়েশ্চার বা আর্দ্রতা থাকে না, তাই এই পাতাগুলোকে কবি বলেছেন নিরস পাতা, ঠিক আছে। তো কি বলছে? while far below the sea blooms and the oozy woods which were the sapless foliage of the ocean। শুধুমাত্র উপরিভাগেই নয়, হে পশ্চিমী বাতাস, তোমার প্রভাব মহাসাগরের তলাতেও অনুভব করা যায়। তোমার প্রভাব বুঝতে পারে সমুদ্র তলে নির্মিত উদ্ভিদ জগৎ, সেখানকার ফুল, সেখানকার আর্দ্রতাহীন গাছপালা, সমুদ্রের তলায় থাকার জন্য যাদের পাতা নিরস, শুকনো এবং একেবারে আর্দ্র হয়ে গেছে, আর্দ্রতা বিহীন হয়ে গেছে, সেই পত্ররাশি সেখানে দেখা যায়। নো দাই ভয়েস, সেই সমুদ্রের তলায় যে উদ্ভিদ জগৎ, তারাও আমাদের পশ্চিমী বাতাসের আওয়াজটা, তার শব্দটা, তার গর্জনটা ভালো করে চিনে। অ্যান্ড সাডেনলি গ্রো গ্রে উইথ ফেয়ার, এবং হঠাৎ তারাও যেই পশ্চিমী বাতাসের গর্জন ওপরে শোনে, তাই এই মানে জলরাশির ভেতরের যে উদ্ভিদ জগৎ, তারাও ভয়ে ভীত হয়ে যায়, তারা ভয়ে একেবারে শুকিয়ে যায়, তাদের মুখ, তারা যেন ফ্যাকাশে হয়ে যায়, পাংশু বর্ণ হয়ে যায়। বুঝতে পারছো? দেখো, নো দাই ভয়েস, তোমার আওয়াজটা, পশ্চিমী বাতাসের আওয়াজটা জলরাশির মধ্যে, অর্থাৎ জলরাশির নিচের গাছপালারাও চিনে। সাডেনলি গ্রো গ্রে উইথ ফেয়ার, হঠাৎ তোমার আওয়াজ শুনে, তোমার গর্জন শুনে সেই উদ্ভিদ জগতেও তোমার গর্জন শুনে তারা ভয়ে ভীত হয়ে যায়, তাদের চেহারা শুকিয়ে যায়, মুখ একেবারে পাংশু বর্ণ হয়ে যায়। অ্যান্ড ট্রাম্বল, তারা ভয়ে কাঁপতে থাকে। কারা?
সমুদ্রের তলার জলরাশিরাও উপরে যেই পশ্চিমী বাতাসের গর্জন শুনে তারাও ভয়ে কাঁপতে থাকে এন্ড ডিসপয়েল দেমসেলফ, এবং নিজেদেরকেই তারা আঘাত করতে আরম্ভ করে। তারা ভয়ে এত বেশি ভীত হয়ে যায় যে তারা একে অপরকেই আঘাত করতে শুরু করে। ডেসপয়েল শব্দের অর্থ হচ্ছে ধ্বংস করা। নিজেদেরকেই তারা তাড়াতাড়ি করতে গিয়ে, তারা তাড়াহুড়ো করতে গিয়ে নিজেদেরকেই ক্ষতি করে। ও হেয়ার, শোনো পশ্চিমী বাতাসের প্রভাবটা। তাহলে আমরা এই স্ট্যান্জায় দেখতে পেলাম পশ্চিমী বাতাসের প্রভাব জলরাশির উপর, প্রথমত ভূমধ্যসাগরের উপর, আর দ্বিতীয়ত আটলান্টিক মহাসাগরের উপর প্রভাব। এবার দেখো চতুর্থ স্ট্যান্জা। চতুর্থ স্ট্যান্জাটা খুব ইম্পর্টেন্ট আমাদের। চতুর্থ স্ট্যান্জায় কবি পশ্চিমী বাতাসের প্রভাব আর বিস্তার না করে এবার তিনি তার আহ্বান করছেন পশ্চিমী বাতাসের কাছে, অর্থাৎ এবার পশ্চিমী বাতাসের প্রভাব কবির উপর কি পড়েছে সেটা আমরা দেখব। তো চতুর্থ স্ট্যান্জায় তোমরা লিখে রাখতে পারো, ইফেক্ট অফ দ্য ওয়েস্ট উইন্ড আপন দ্য পয়েট হিমসেলফ। কবির উপর পশ্চিমী বাতাসের প্রভাব দেখো। তো কবি কি বলেছেন, ইফ আই ওয়ার এ ডেড লিভ দাও মাইটেস্ট বিয়ার। তাহলে আমি যদি, কবি বলছেন ইফ আই ওয়ার, যদি আমি হতে পারতাম, এ ডেড লিভ, একটা যদি আমি মৃত পাতা হতে পারতাম, তাহলে তুমি আমাকে বহন করে নিয়ে যেতে। মনে করো ক্যান্টো 1-এ আমি তোমাদেরকে বলেছিলাম পশ্চিমী বাতাসের প্রভাব কিসের উপর, এই ভূপৃষ্ঠের উপর। ভূপৃষ্ঠে থাকা বিভিন্ন গাছের ফ্যাকাশে বিবর্ণ হয়ে যাওয়া পুরনো পাতাগুলোকে কিভাবে পশ্চিমী বাতাস উড়িয়ে নিয়ে যায়, মনে আছে তো? তো কবি এখানে তাই সেরকমই একটা মৃত পাতা হতে চায়, তাহলে হয়তো এই পশ্চিমী বাতাস কবিকে উড়িয়ে নিয়ে যাবে। ঠিক আছে, আর কবি কি হতে চান, কবি হতে চান ইফ আই ওয়ার এ সুইফট ক্লাউড, আমি যদি একটা মেঘ হতাম, টু ফ্লাই উইথ দি, তাহলেও আমি তোমার সাথে উড়ে বেড়াতাম। ঠিক আছে, আর কি, এ ওয়েভ, অথবা কবি যদি একটা সমুদ্রের ঢেউ হতো, তাহলেও কি হতো, টু পান্ট, পান্ট মানে হচ্ছে এখানে শ্বাস নেওয়া, ব্রিথ দাই পাওয়ার, তাহলেও তোমার নিঃশ্বাস আমার মধ্যে নিতাম, অর্থাৎ তোমার প্রভাব আমার উপরে আমি ফিল করতে পারতাম, এবং তোমার সাথে আমিও কিন্তু এই প্রভাবশালী জিনিসগুলা করতে পারতাম। তাহলে কবির ইচ্ছা তিনটা জিনিস হওয়ার। ঠিক আছে, কি কি? প্রথমত কবির ইচ্ছা একটা মৃত পাতা হয়ে এই পশ্চিমী বাতাসের প্রভাবে উড়ে যাওয়ার। দ্বিতীয়ত তিনি বলেছেন তিনি যদি কোনো একটা তাড়াতাড়ি চলা ক্লাউড বা মেঘ হতেন, তাহলেও তিনি উড়ে বেড়াতেন, অথবা তিনি যদি কোনো ঢেউ হতেন, তাহলেও এই পশ্চিমী বাতাসের উদ্যম নিজের মধ্যে তিনি ফিল করতে পারতেন। অর্থাৎ ক্যান্টো 1-এ, ক্যান্টো 2 এবং ক্যান্টো 3 যে জায়গাগুলোতে প্রভাব দেখিয়েছিলেন কবি পশ্চিমী বাতাসের, সেগুলা প্রভাব এবার নিজের মধ্যেও তিনি ফিল করতে চাইছেন। কবি কি বলছেন, পশ্চিমী বাতাস বয়ে নিয়ে যাওয়া কোনো মৃত পাতা যদি কবি হতেন, অথবা তিনি যদি কোনো দ্রুত মেঘ হয়ে পশ্চিমী বাতাসের সাথে উড়ে যেতে পারতেন, বা হয়তো একটা ঢেউ হয়ে পশ্চিমী বাতাসের সাথে তাল মিলাতে পারতেন, তাহলে খুব ভালো হতো কবির। আর কি, দ্য ইম্পালস, the impulse of thy strength only less free than thou o uncontrollable। কি বলছে, the impulse, impulse শব্দের অর্থ হচ্ছে তাড়না করা বা কোনো কিছুকে টেনে নিয়ে যাওয়া। ঠিক আছে, of thy strength, কবি বলছেন যে আমি যদি তোমার শক্তি আমার মধ্যে নিতে পারতাম, only less free than thou, তাহলে আমি তোমার মতোই মুক্ত হতাম। ঠিক আছে, কবি সুন্দরভাবে বলছেন যে যদি আমি তোমার মতো হতে পারতাম, তাহলে হয়তো পশ্চিমী বাতাসের ক্ষমতা বা তাড়না তিনি অনুভব করতেন বা তিনি শেয়ার করতে পারতেন। আর কি, কবি বলছেন দাও ও আনকন্ট্রোলেবল, তোমাকে কন্ট্রোল করা যায় না, হে পশ্চিমী বাতাস তুমি হচ্ছ আনকন্ট্রোলেবল, যাকে নিয়ন্ত্রণ করা যায় না, যাকে কেউ বানতে বা আটকাতে পারে না। কিন্তু কবি জানেন পশ্চিমী বাতাস আনকন্ট্রোলেবল, কবির সাথে তার কোনো জোড় নেই, সে মুক্ত, সে স্বাধীন। কবি যতই ইচ্ছা প্রকাশ করুক না কেন সেই পশ্চিমী বাতাসের সাথে উড়ে যেতে, কিন্তু কবি এটাও জানেন পশ্চিমী বাতাস হচ্ছে একটা আনকন্ট্রোলেবল জিনিস, যাকে কেউ নিয়ন্ত্রণে আনতে পারে না। ঠিক আছে, আর কি, কবি কি বলছেন, if even I were as in my boyhood and could be the comrade of thy wanderings over heaven, কিন্তু যদি আজকে আমি আমার শৈশবের
শক্তি যদি ফিরে পেতাম তাহলে তোমার সাথে আমি কম্পিট করতাম। দেখো কবি কি বলছেন, বলছেন ইফ ইভেন আই ওয়ার অ্যাজ ইন মাই বয়হুড, কিন্তু কবি জানিয়েছেন যদি তিনি তার কম বয়সে থাকতেন। কম বয়সে কবি কেমন ছিলেন? যেমনটি সবাই থাকে, কম বয়সে আমরা থাকি নির্ভীক, আমরা থাকি অদম্য, তাহলে তিনিও এই স্বর্গে ঘোরা পশ্চিমী বাতাসের সঙ্গী হতেন। ঠিক আছে, আর কি করতেন তিনি কম বয়সে থাকলে? দ্য কমরেড অফ দাই ওয়ান্ডারিংস ওভার হেভেন, এটা হয়ে গেল। as then when to outstrip thy sky speed, তাহলে আমি কি করতাম? আউটস্ট্রিপ, আউটস্ট্রিপ শব্দের অর্থ হচ্ছে ছাড়িয়ে যাওয়া বা কাউকে ওভারটেক করা, লিখে রাখতে পারো। আউটস্ট্রিপ শব্দের অর্থ হচ্ছে ছাড়িয়ে যাওয়া বা কাউকে ওভারটেক করা। বলছে আমি যদি আজকে ছোটবেলার মতো উদ্যম, ছোটবেলার মতো সাহস যদি আমার মনে থাকতো, তাহলে হে পশ্চিমী বাতাস, তোমাকেও, তোমার স্পিডকেও আমি ছাড়িয়ে যেতাম। মানে কবি একটু অহংকারের কথা বলছেন। ঠিক আছে, তিনি আত্ম অহংকারে আরো জানান যে তাহলে তিনি পশ্চিমী বাতাসের স্পিডকে হার মানিয়ে দিতেন। তিনি এত স্পিডে ওভারটেক করতেন যে কি হতো দেখো, when to outstrip thy sky speed, scarce seemed a vision, যে মানুষ নিজের চোখে বিশ্বাস করতে পারতো না, মানুষের বিশ্বাসই হতো না যে কেউ পশ্চিমী বাতাসকে এত স্পিডে ওভারটেক করতে পারে। scarce seemed a vision, অর্থাৎ তিনি এত স্পিডে ওভারটেক করতেন পশ্চিমী বাতাসকে যে সেটা চোখে বিশ্বাস হবে না মানুষের। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। I would never have striven, তাহলে আমি আর কোনো দিনও, striven শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা, as does with thee in prayer, এখন যে তোমার কাছে আমি প্রার্থনা করছি, হে পশ্চিমী বাতাস, এখন যে আমি তোমার কাছে প্রার্থনা করছি, হ্যাঁ, তোমার স্পিড, তোমার গতি আমার মধ্যে নেওয়ার জন্য, তখন কিন্তু আমি আর তোমার কাছে প্রার্থনা করতাম না। আজ যদি ছোটবেলার মতো শক্তি, উদ্যম আমার মধ্যে থাকতো, তাহলে আমি তোমার কাছে আর প্রেয়ার বা প্রার্থনা করতাম না। ঠিক আছে, as does with thee in prayer in my sore need, আমার যে আজকের যে প্রয়োজন, আজকে আমার তোমাকে প্রয়োজন আছে। ঠিক আছে, আজ আমি বেশ দমে গেছি, আজ আমি জীবনের কষ্ট দুঃখে জর্জরিত হয়ে গেছি। ঠিক আছে, আজকে আমার তোমাকে প্রয়োজন আছে, কিন্তু যদি আমি ছোটবেলার মতো সাহস বুকে নিতে পারতাম বা ছোটবেলার মতো যদি নির্ভীক অদম্য হতাম, তাহলে আর আমি তোমার কাছে কখনোই মাথা নত করতাম না, বরং তোমার স্পিডকে এত স্পিডে আমি ওভারটেক করতাম যে সেটা মানুষ চোখে বিশ্বাস করতো না। তাহলে কবি পশ্চিমী বাতাসের কাছে অনুরোধ করতে হতো না, তিনি আর পশ্চিমী বাতাসের প্রশংসার গুণগানও করতেন না, যদি তার মধ্যে সেই শৈশবের জোর বা শৈশবের উদ্যম থাকতো। তো দেখো কবি একটু একটু বেশি বলে দিয়েছে এখানে, কবি আত্ম অহংকারে এখানে একটু বেশি বাড়তি বলে দিয়েছে যে তিনি নেচারকেও সারপাস করে দিতেন বা নেচারকেও তিনি এড়িয়ে যেতেন বা নেচারকেও তিনি হার মানিয়ে দিতেন। তো দেখো বলো নাই যে মানুষের অহংকার কারোই টেকে না, দেখো এখানে পিবি শেলিরও অহংকার টেকেনি। তোমাদের মনে আছে আমি তোমাদেরকে বলেছিলাম এই কবিতাটা শুরুর আগে যে পিবি শেলি 29 বছর বয়সে জলে ডুবে মারা গিয়েছিলেন। তো দেখো, দেখো নেচার বা প্রকৃতির সাথে কেউ লড়তে পারে না। ঠিক আছে, কবির এই অহংকারের জন্যই বলো বা যে কারণেই হোক, শেষমেশ কবির সত্যিকারের জীবন গেছে এই জলে ডুবেই। ঠিক আছে, কিন্তু কবি সেই গল্পগুলো অহংকারের করেছিলেন। আর কি, ও লিফট মি অ্যাজ এ ওয়েভ, এ লিফ, এ ক্লাউড, কিন্তু আজকে কবি বলছেন যে আমি একেবারে অসহায়, আমি একেবারে জর্জরিত, দুঃখ কষ্ট, জীবনের দুঃখ কষ্টে আমি আজকে জর্জরিত হয়ে আছি। ঠিক আছে, তাই তুমি আমাকে হে পশ্চিমী বাতাস একটা ঢেউয়ের মতো, একটা পাতার মতো অথবা একটা মেঘের মতো তুমি আমাকে তুলে নিয়ে যাও, কারণ আই ফল আপন দ্য থর্নস অফ লাইফ আই ব্লিড, আমি এই জীবনের দুঃখ কষ্টের কাঁটার উপর পড়ে গেছি আর আমার রক্ত বার হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু এখন কবির পশ্চিম বাতাসের প্রয়োজন রয়েছে, তিনি নিজেকে ঢেউয়ের মতো, পাতার মতো, মেঘের মতো উড়িয়ে নিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা পেশ করেছেন। কবির মনে হয়েছে তিনি যেন জীবনের কাঁটার বিছানায় পড়েছেন, তার রক্ত ঝরছে, জীবনের দুঃখ কষ্টে তিনি একেবারে জর্জরিত হয়ে গেছেন।
আর কি, এ হেভি ওয়েট অফ আওয়ার্স হ্যাজ চেন, যেন মনে হচ্ছে প্রতিটা ঘন্টা প্রতিটা মুহূর্ত কবির কাছে যেন বোঝার মতো লাগছে, যেন কবিকে বেঁধে রেখেছে। দেখো লেখা আছে চেন, ঠিক আছে, তাহলে প্রতিটা মুহূর্ত যেন কবিকে বেঁধে রেখেছে, ঠিক আছে, কবির কাছে কাছে বোঝার মতো লাগছে। অ্যান্ড বোর্ড ওয়ান টু লাইক দি, প্রতিটা ঘন্টা প্রতিটা মুহূর্ত কবির কাছে যেন বোঝার মতো লাগছে, যেন সময় কবিকে তার বেড়াজালে আটকে মাথা নত করতে বাধ্য করছেন, ঠিক যেমন পশ্চিম বাতাস করে থাকে, ঠিক তেমনি অবস্থা কবিরও আজকে। টাইমলেস অ্যান্ড সুইফট অ্যান্ড প্রাউড, কবি কি বলছেন পশ্চিম বাতাসকে, হে দুর্দান্ত, এই দুর্দান্ত মুহূর্ত বা কঠিন সময়টা পশ্চিম বাতাসের মতোই আনকন্ট্রোলেবল, সুইফট অ্যান্ড প্রাউড। তো এই হচ্ছে চতুর্থ স্ট্যাঞ্জার মানে। এবার আমরা শেষ স্ট্যাঞ্জা অর্থাৎ ক্যান্টো 5 এর ডিসকাশন দেখব। কবি এখানে কি বলছেন, কবি পঞ্চম স্ট্যাঞ্জায় এবার নিজের প্রার্থনা, নিজে পশ্চিমী বাতাসের কাছে কি চান সেটা এবার আমাদের কাছে তুলে ধরছেন। দেখো স্ট্যাঞ্জা 5, মেক মি thy lyra even as the forest is, what if my leaves are feeling like its own, the tumult of thy mighty harmonies। কবি বলছেন, কবি পশ্চিমী বাতাসের কাছে অনুরোধ জানিয়েছেন নিজেকে তার লায়রা, সরি লিরা অর্থাৎ বাদ্যযন্ত্র, লিরা হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র, তারযুক্ত বাদ্যযন্ত্র যেটা হাওয়াতে বা বাতাসে বাজে। তো কবি পশ্চিমী বাতাসের কাছে অনুরোধ জানিয়েছেন যে হে পশ্চিমী বাতাস, তুমি আমাকে নিজের বাদ্যযন্ত্র বানিয়ে নাও, ঠিক আছে, যেমন লিরা এর মধ্য দিয়ে বাতাস প্রবাহিত হলে তা থেকে সুর বার হয়, তেমনি কবি লিরা হতে চান। আর কি, হোয়াট ইফ মাই লিভস আর ফলিং লাইক ইটস ওন, আবার কবি এটাও বুঝিয়েছেন যেভাবে জঙ্গলের গাছপালার মধ্য দিয়েও বাতাস প্রবাহিত হলে স স সুর বার হয়, কবিও চান সেই জঙ্গলের মতোই নিজের মধ্য দিয়ে বাতাসকে প্রবাহিত করতে। আর কবি এটাতে ভয় পান না, ঠিক আছে, কবি বলছেন কি হয়েছে যদি আমার পাতা এই প্রক্রিয়ায় খসে যায়, খসে যেতে দাও, কিছু যায় আসে না, ঠিক আছে, তাতেও কিছু যায় আসে না, আমার এই পাতা খসে যেতে দাও। দ্য টিউমেল্ট অফ দাই মাইটি হারমোনিজ, অর্থাৎ পশ্চিমী বাতাসের প্রচন্ড গর্জন যে উচ্চ শব্দ তৈরি করে, তা কবি এবং জঙ্গল দুজনের মধ্য দিয়েই এক গভীর শরতের সুর সৃষ্টি করবে, যা মিষ্টি এবং দুঃখে ভরা। মিষ্টি কেন, কারণ নতুন কিছু সৃষ্টি হবেই। বাতাস, যখন বাতাসের দ্বারা পাতা ঝরে যায় তখন তার মধ্যে সুখ আর দুঃখ দুটাই আছে, কারণ সুখ কিসের, নতুন কিছু সৃষ্টি হওয়ার সুখ, আর দুঃখ কিসের, দুঃখ হচ্ছে পুরানো কিছুর শেষ হয়ে যাওয়ার দুঃখ, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর কি, উইল টেক ফ্রম বোথ এ ডিপ অটোমনাল টোন, কবি বলছেন এই দুটো মিশিয়ে একটা সুন্দর শরতের সুর বার হয়ে যাবে। সুইট দো ইন স্যাডনেস, স্যাডনেস বি দাও স্পিরিট ফিয়ার্স, কবি বলছেন বি দাও স্পিরিট ফিয়ার্স, কবি হে শক্তিশালী পশ্চিমী বাতাস, আমি যদি তোমার জায়গায় যেতে পারতাম, অর্থাৎ তুমি যদি আমি হতে, তাহলে আমিও আনকন্ট্রোলেবল, অদম্য বা ইম্পালসিভ হতে পারতাম। দেখো কবি কি বলছে, কবি বলছেন বি দাও স্পিরিট ফিয়ার্স মাই স্পিরিট বি দাও মি, অর্থাৎ আমি যদি তোমার মতো হতে পারতাম তাহলে আমি কেমন হতাম, ইম্পেশিয়াস ওয়ান, আমিও অদম্য হতাম, আমিও প্রচন্ড উগ্র হতাম যদি তোমার জায়গায় থাকতাম, ঠিক আছে। তো কবি যেন এই পশ্চিমী বাতাসের মতো হতে চান। তারপর কি বলছে কবি, তারপর খুব সুন্দর লাইন বলেছেন, দেখো ড্রাইভ মাই ডেড থটস ওভার দ্য ইউনিভার্স, কবি বলছেন আমার মৃত চিন্তাধারা গুলোকে বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে দাও, ঠিক আছে, কবি কি বলছেন, ড্রাইভ মাই ডেড থটস ওভার দ্য ইউনিভার্স, কবির চিন্তা ভাবনাগুলো পুরনো হয়ে গেছে, কবির চিন্তা ভাবনাগুলো একেবারে বৃদ্ধ হয়ে গেছে, এই মৃতপ্রায় চিন্তা ভাবনাগুলো আর তার প্রয়োজন নয়। কবি পশ্চিমী বাতাসের কাছে ইচ্ছা প্রকাশ করেছেন যে হে পশ্চিমী বাতাস, তুমি আমার এই পুরানো চিন্তা ভাবনাগুলোকে চারিপাশে ছড়িয়ে দাও। আর কি, লাইক উইদার্ড লিভস টু কুইকেন এ নিউ বার্থ, যাতে ঠিক যেমন শুকিয়ে যাওয়া পাতা থেকেই নতুনের জন্ম হয়,
ঠিক তেমনি ওয়েস্ট উইন্ড যদি আমার মৃত চিন্তা ভাবনাগুলোকে ছড়িয়ে যায়, তাহলে তা থেকেও নতুন কিছুর উৎপত্তি অবশ্যই হবে। ঠিক আছে, নতুন কিছু সৃষ্টি তার থেকে অবশ্যই হবে। এন্ড বাই দ্য ইনক্যান্টেশন অফ দিস ভার্স, ইনক্যান্টেশন শব্দের অর্থ হচ্ছে মানে কোনো জিনিসের মন্ত্র উচ্চারণ করা। ঠিক আছে, আর এটা কখন সম্ভব হবে? কবির শুকিয়ে যাওয়া বা মৃতপ্রায় চিন্তা ভাবনাগুলো যদি গোটা পৃথিবীতে ছড়িয়ে যায়, তাহলে তারপরেই নতুন চিন্তা ভাবনার বা নতুন মেন্টালিটির সৃষ্টি হবে। এটা সম্ভব হবে আমার কবিতার মন্ত্রমুগ্ধ লাইনের উচ্চারণের দ্বারা। কবির কবিতার লাইনগুলো যখন সবাই উচ্চারণ করবে, তখনই এই কাজটা সম্ভব। ঠিক আছে, আর এই কবিতাতে কবি বলছে একটা ম্যাজিক্যাল পাওয়ার আছে। ঠিক আছে, কবিতার মধ্যে অনেক ক্ষমতা থাকে, কবিতা কিন্তু অত সহজ নয়। তুমি ভাব, কবি বলছে কবিতার অনেক পাওয়ার, কবিতার মধ্য দিয়েই সব রকমের মানে শক্তির সঞ্চার হবে এই পৃথিবীতে। স্ক্যাটার ছড়িয়ে দাও, as from an unextinguished heart, যেন কোনো আনএক্সটেঙ্গাইজ, দেখো এক্সটেঙ্গাইজ মানে নিভিয়ে দেওয়া, আনএক্সটেঙ্গাইজ মানে যেটাকে নেভানো যায় না। আনএক্সটেঙ্গাইজ শব্দের অর্থ হচ্ছে যেটাকে নেভানো যায় না। হার্ট মানে হচ্ছে উনুন। তাহলে কবি কি বলছেন? কবি বলছেন ছড়িয়ে দাও আমার কবিতা, ঠিক যেমন কোনো নিভে না যাওয়া আগুনের মতোই আমার কবিতাকে ছড়িয়ে দাও। ashes and spark my words among mankind, be through my lips to unawaken heart, ছড়িয়ে দাও আমার কবিতা ঠিক যেমন কোনো নিভে না যাওয়া আগুনের মতো, আমার ছাই, আমার আগুনের ফুলকি নতুন আগুন সৃষ্টিতে কাজে লাগবে, ঠিক তেমনি। ঠিক আছে, আমার কথাগুলো, আমার কবিতা মানুষের মধ্যে আমার মুখ দিয়ে বেরিয়ে নিদ্রামগ্ন পৃথিবীকে আবার জাগাবে। আমার থিঙ্কিং গুলো এই নিদ্রামগ্ন পৃথিবীকে আবার জাগাবে। ঠিক আছে, তো এটাই বলছে কবি। অ্যাসেজ এন্ড স্পার্ক মাই ওয়ার্ডস অ্যামং ম্যানকাইন্ড, আমার শব্দগুলো, আমার কবিতার শব্দগুলো কি হবে? এই মানব জগৎকে যেন আবার জাগিয়ে তোলে। বি থ্রো মাই লিপস টু আনওয়েকেন হার্ট, হে পশ্চিমী বাতাস তুমি আমার ভাষা হয়ে এই পৃথিবীতে ছড়িয়ে পড়ো, আমার চিন্তা ভাবনাগুলোকে ছড়িয়ে দাও। ঠিক আছে, কবির ভবিষ্যৎবাণী এটাই। লাস্ট ভবিষ্যৎবাণী কি? দ্য ট্রাম্পেট অফ এ প্রফেসি, ট্রাম্পেট মানে হচ্ছে মানে যেন কোনো উচ্চ শব্দ, কোন ভবিষ্যৎবাণী করছেন কবি। কি ভবিষ্যৎবাণী করছেন কবি? ও উইন্ড ইফ উইন্টার কামস, কবি কি ভবিষ্যৎবাণী করছেন? ও উইন্ড ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, যদি শীতকাল এসে যায় তাহলে বসন্ত কি আর দেরি আছে আসতে? অবশ্যই না। এই রিটোরিক্যাল কোশ্চেনের দ্বারা কবি তার শেষ স্ট্যান্জাটা শেষ করছেন। কবি বলতে চাইছেন যে, কবি ভবিষ্যৎবাণী করেছেন যে যদি শীতকাল এসে গেছে তার মানে বসন্তকালেও আসবেই, শীতকালের শেষের পরেই বসন্তের আগমন একেবারে নিশ্চিত। তাই কেউ যদি মৃত্যু, ধ্বংস এই সমস্ত জিনিসকে দেখে ভয় পায়, তাহলে তার ভয় পাওয়ার কিছুই নেই। যেমন শীতকালের পর বসন্তকাল আসে, ঠিক তেমনি নতুন কিছুর সৃষ্টিও হবে। মৃত্যু বা ধ্বংসের পরেই জন্ম বা সৃষ্টি হয়। ক্লিয়ার? কি বলছি আমি? মৃত্যু বা ধ্বংসের পরেই নতুন কিছু সৃষ্টি হয়। তাহলে শীতকাল যদি এসেছে, তাহলে বসন্তকালও বেশি দূরে নয়। এটা হচ্ছে এক ধরনের রিটোরিক্যাল কোশ্চেন, মানে শীতকাল এসে গেছে এটা জানতে পেরেই মানে ভবিষ্যতে আমরা বসন্তকালের আগমনটা আশা করতে পারি। কবির ভাষায় কবি যেন বলতে চাইছেন, কি বলতে চাইছেন? মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। মেঘ দেখে যেমন আমরা কেউ ভয় করি না, আমরা জানি মেঘটা ক্ষণিকের জন্য, মেঘ কেটে গেলেই আবার সূর্যকে আমরা দেখতে পাবোই। তেমনি কবি বলছেন শীতকাল, শীতকাল কিসের প্রতীক? এখানে মৃত্যু আর ধ্বংসের প্রতীক। শীতকাল যখন এসেছে তখন ধৈর্য নিয়ে থাকো, বসন্তকাল আসবেই। বসন্তকাল কিসের প্রতীক? জন্ম বা সৃষ্টির প্রতীক। ঠিক আছে, তাহলে এই পঞ্চম স্তবকটা খুব ইম্পর্টেন্ট। কবির মূল বক্তব্য কি? প্রকৃতির শক্তির সাথে নিজের সৃষ্টিশীল সত্তার পূর্ণ একাত্মতা ঘোষণা করা, মানব সমাজ বিপ্লব ও নবজাগরণের এক অদম্য আশাবাদ ছড়িয়ে দেওয়া কবি চাইছেন।
কবি এখানে কয়েকটা জিনিস বোঝাতে চাইছেন। কেমন? কবি নিজেকে বাদ্যযন্ত্র বানাতে চান। কবি বাতাসকে অনুরোধ করেছেন যেভাবে বাতাস বনের গাছেদের বাজায়, সেভাবেই যেন কবিকেও তার একটি লিরা বা তার যুক্ত বাদ্যযন্ত্র বানিয়ে নেয়। কবি নিজের জীবন ও ভাবনা ঝরে গেলেও, যদি কবির নিজের জীবনটাও শেষ হয়ে যায়, তারপরেও কবি চান বাতাসের শক্তিশালী সুরে এক গভীর এবং সুন্দর সুর বেজে উঠুক, যা পৃথিবীকে জাগাবে। আর কি চায়? কবির বিপ্লবী চিন্তাধারার বিস্তার চান কবি। পিবি শেলি আমরা জানি একজন রেবেলিয়াস পয়েট, তো তিনি চান তার বিপ্লবী বিস্তার, তার বিপ্লবী চিন্তা ভাবনাগুলোর বিস্তার যেন হয়। আর কি চান? তিনি চান এই বিপ্লবী ভাবনা চিন্তাগুলোর বিস্তার কিভাবে হোক? সেটা কবিতার মাধ্যমে হোক, কারণ কবিতার মধ্যে আছে এক জাদুকরী মন্ত্র। কবিতার মধ্য দিয়েই এই জিনিসটা করা যায়। এবং শেষে আমরা দেখতে পাচ্ছি কবি একজন আশাবাদী মানুষ। ঠিক আছে, দ্য পয়েট ইজ এ অপটিমিস্টিক পারসন। কবি আশাবাদী। আর এই স্তবকের সবচেয়ে বিখ্যাত লাইন হচ্ছে কোন লাইনটা? যদি শীত আসে তবে বসন্ত কি আর দূরে থাকতে পারে? এর মাধ্যমে তিনি বলতে চেয়েছেন মানুষের জীবনে দুঃখ, কষ্ট, হতাশা বা অন্ধকারের বা শীত সব সময় দীর্ঘ যতই হোক না কেন, সুখ, মুক্তি, আনন্দ বা নতুন জীবনের বসন্ত সুদিন আসবেই, পরিবর্তন অবশ্যম্ভাবী। শেষে আমি ওই লাইনটাই আবার বলবো যে মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। তো এই ছিল ওড টু দা ওয়েস্ট উইন্ড। ঠিক আছে, তোমরা যারা এই পড়াটার থেকে বিভিন্ন রকমের নোটস পেতে চাও বা বিভিন্ন রকমের ডিসকাশন চাও, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন চাও, আগামী এক্সামে কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট তোমাদের সেগুলো যদি চাও, তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে উত্তর দেব। আর যদি কেউ ক্লাস করতে চাও আমার কাছে, তো বাড়িতে বসেই আমি সপ্তাহে 3 দিন ক্লাস নিয়ে থাকি, তোমরা বাড়িতে বসেই সেই ক্লাস করতে পারবে। কোনো রকমের কোনো অ্যাপের প্রয়োজন নেই, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে আমি ক্লাস নিয়ে থাকি। তোমরা করতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।